এখন 12:10 সূর্যের ঝলমলে আলোয় যে দৃশ্য আপনার চোখে দৃশ্যমান হয়, রাতের অন্ধকারে সহজ সরল দৃশ্যটিও মায়াবী হয়ে যায়। অন্ধকার ঠিক আলোর বিপরীতেই যার অবস্থান। অন্ধকার আছে বলেই আমরা আলো দেখতে পাই, অন্ধকার আছে বলেই আমরা আলোর অপেক্ষা করি। ঠিক আলো আর অন্ধকারের মতোই সত্য আর মিথ্যা, এই দুটি শব্দ রয়েছে। আর আমাদের এই সেগমেন্টের নাম দ্য আনবিলিভেবল ট্রুথ, দ্য হরর সেগমেন্ট। Truth is stranger than fiction. সত্য কল্পনার চাইতেও কাল্পনিক। পৃথিবীর রহস্য আজও মানুষের কাছে রহস্যই রয়ে গেছে। প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা, যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। আজকের যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের সিলেটের একজন বন্ধু, যার নাম রফিকুল ইসলাম। আমার এই বন্ধুটির বাড়ি সিলেটের হবিগঞ্জে। তার ঠিকানাতে শুধু এতটুকুই লেখা ছিল। কোন গ্রাম বা কোন পাড়া থেকে সে লিখেছে তা পরিষ্কার করে লেখা নেই। তার চিঠি থেকেই পড়ছি। শ্রদ্ধেয় রাজু ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আপনি ভালো আছেন। আপনার এই সেগমেন্টটি আমার খুব ভালো লাগে, তাই আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আজ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই। ঘটনাটি অনেকটা এরকম। অনুষ্ঠানের এই অংশটুকু দুর্বল চিত্ত ও 18 বছরের নিচে সকল শ্রোতাদের না শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগে। তখন আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 2-তে পড়ি। এই মুহূর্তে আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করছি। ঢাকায় সপরিবারে বাস করছি আমরা। ছোটবেলায় প্রতি শীতে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম। আর ওই সময় অনেক মজা হতো, কিন্তু ভয়ের বিষয় একটাই ছিল, সেই মুহূর্তে বিদ্যুৎ ছিল না আমাদের আশেপাশের কোনো গ্রামে। বলা চলে বিদ্যুৎ গেছে গত 5-6 বছর হয়েছে। অজপাড়া গা বলতে যা বোঝায় তাই ছিল আমাদের গ্রামটি।
আমরা তখন অনেক ছোট। আমরা 2 ভাই 2 বোন। আমার বড় ভাই সাইফুল ইসলাম, যে তখন ক্লাস 6-এ পড়তো, সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল। শীতের ছুটিতে বাবা, আমি এবং আমরা পরিবারের সবাই মিলে গ্রামে যাব বলে ঠিক করলাম। আমরা যেদিন গ্রামে যাব ঠিক তার আগের দিন সন্ধ্যায় গ্রাম থেকে একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই। গ্রামে কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে, যাকে ওই ভাষায় বলা হতো ওলা ওঠা, বসন্ত। বাবা মন খারাপ করে বসে রইলেন। তার কারণ বছরেই একটি বাড়ি আমরা সবাই মিলে দেশে যেতাম। শেষ পর্যন্ত ঠিক হলো আর যাওয়া হবে না, কিন্তু আমি আর আমার ভাই সাইফুল এতটাই নাছোড়বান্দা ছিলাম, সবকিছু ফেলে বাবা রাজি হলেন আমাদেরকে গ্রামে নিয়ে যেতে। আর সেই রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারে। আমরা যখন গ্রামে যাই, ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে, তখনও রিক্সার কোনো ব্যবস্থা ছিল না। গ্রামটাকে কেমন যেন অচেনা মনে হচ্ছিল। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে 2-1 মানুষ মারা যায়নি। পুরো গ্রামটাকে শ্মশানের মতো মনে হচ্ছিল। সবার মধ্যে ভয়, সবার মধ্যে আতঙ্ক। সেই সময় আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা আলাদা। এখানে 2-3 বাড়ি, তারপর বিশাল ধানের ক্ষেত, তারপর আবার 2-3 বাড়ি, এরকম করে। ট্রেন থেকে নেমেই আমরা ছুটতে শুরু করি দাদা বাড়ির দিকে। কিন্তু যতই যাচ্ছি কেমন যেন অচেনা লাগছিল গ্রামটিকে। ক্ষণে ক্ষণেই বাড়িঘর থেকে কান্নার রোল পড়ছিল। তার কারণ ক্ষণে ক্ষণেই বেজে উঠছিল মৃত্যুর ঘণ্টা। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। হঠাৎ করে মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল বের হয়ে আসি। দেখি মানুষের হাতে লাঠি, কারো হাতে বল্লম, কারো হাতে আগুনের মশাল। সবাই হইচই করছে আর পথ দিয়ে যাচ্ছে। আমি বাবাকে বললাম, বাবা কি হচ্ছে এটা? বাবা বলল, শীতলা দেবী নেমেছে গ্রামে, তাকেই তাড়ানোর চেষ্টা হচ্ছে। তখনও বুঝিনি এই শীতলা দেবীকে। শীতলা দেবী কথিত আছে, এই শীতলা দেবী হচ্ছে বসন্তের ধারক, যার গায়ে একটি পাতলা সাদা কাপড় শুধু আছে। সে গ্রাম থেকে গ্রামের দৌড়ে ছুটে বেড়ায় আর হু হু করে কান্না করে। যে মানুষ তাকে দেখে সেই মারা যায় বসন্ত রোগে। আমার ভাই প্রচন্ড বাঁশি বাজাতে পারত। গ্রামের এই অবস্থা দেখে বাবার মন এক মুহূর্ত টিকেনি। দাদা দাদি পরিষ্কার জানিয়ে দিলেন ভোরেই যেন আমরা ঢাকা চলে যাই। ওরা নির্দেশ ছিল ঘর থেকে যেন কেউ বের না হয়।
আমার ভাই সাইফুলের একটা অভ্যেস ছিল, গ্রামে গেলেই আমাদের উঠোনের পাশে একটা বড় হিজল গাছ ছিল। সন্ধ্যার পরে সেখানে বসে ভাইয়া বাঁশি বাজাতেন। পিদিমের আলোয় আমরা সবাই গোল হয়ে বসে শুনতাম তার বাঁশি। কি সুন্দর বাঁশি বাজাতে পারতেন তিনি। সেদিনের রাতের ঘটনা। রাত তখন প্রায় 7:45 বাজে। গ্রামে আমাদের যত পরিচিত চাচাতো ভাই এবং বন্ধুরা ছিল সবাই কেউ না কেউ এসেছে, কিন্তু দাদার কড়া নির্দেশ, ঘর থেকে বের হওয়া যাবে না। গ্রামে সবাই অনেক আর্লি খেয়ে ফেলে, তাই 7টার মধ্যেই রাতের খাওয়া শেষ। বিদ্যুৎ নেই, প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যুপুরী মনে হচ্ছিল, অন্ধকারে ঢাকা। সেই অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদ আকাশে মিটমিট করে জ্বলছে। আমার ছোট চাচার ছেলে রতন এসে প্রথম ডাক দেয়। আমাদের দাদার বাড়িতে বেড়ার ঘর ছিল, ওপাশ থেকে রতন চাপা গলায় ডাকে, সাইফুল, এই সাইফুল, বের হবি না? সাইফুল ভাই উত্তর দেয়, না রে, দাদা জানতে পারলে জানে মেরে ফেলবে। আমি দাদাকে জিজ্ঞেস করি, দাদা কার সঙ্গে কথা বলছো? দাদা বলল, কারো সঙ্গে না, ঘুমিয়ে থাক। হঠাৎ করে উত্তরের বাতাস হু করে ঢুকলো ঘরের ভেতর। এত ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল আমার হাড় ভেদ করে বাতাস অস্থিমজ্জায় মিশে গেছে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরে আরো শক্ত করে তার কাছে গিয়ে শুলাম। ভাইয়া বলল, কিরে রফিক, কি হয়েছে? আমি বললাম, ভয় করছে ভাইয়া। ভাইয়া বলল, ধুর বোকা, ভয়ের কি আছে? রাত তখন প্রায় 10টা বাজে। এমন সময় হঠাৎ করে দেখলাম ভাইয়া বিছানা ছেড়ে উঠে বসেছে। আমি বললাম, কোথায় যাচ্ছ ভাইয়া? ভাই বলল, তুই ঘুমাসনি? আমি বললাম, কই না তো। বলল, দাঁড়া। জেসমিন এসছে, একটু কথা বলে আসি। জেসমিন আমার ছোট চাচার ছেলে। ছোটবেলায় আমি দেখতাম ভাইয়া দেশে গেলে বেশিরভাগ সময় জেসমিনের সঙ্গে কথা বলেই কাটাতো। কি এত কথা ছিল তখন বুঝিনি। আমি বললাম, এত রাতে জেসমিন? ভাইয়া বলল, কেন, ওই যে শুনতে পাচ্ছিস না? জেসমিন আমাকে ডাকছে, একটু কথা বলে আসি, তুই কাউকে বলিস না। এই বলে ভাইয়া যখন ঘর থেকে বের হচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাই সাদা কাপড় পরা বিবস্ত্র একটা নারী, যার সারা গা দগদগে ঘা, যার শরীরের মাংস খুলে খুলে পড়ছে, দৌড়ে পার হয়ে গেল আমাদের দরজা। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি, চিৎকার দিতে পারিনি। এতটাই ভয় পেয়েছিলাম, তারপর আর কিছুই জানি না। তখন ভোর 5টা বাজে, ফজরের আজান হচ্ছে, আর বাইরে আমার বাবার গদন বিদারী চিৎকার। ভাইয়ার লাশ পাওয়া যায় হিজল গাছটার নিচে। যেই বাঁশিটা ভাইয়া বাজাতো সবসময়, ওই বাঁশিটা গলা পর্যন্ত ঢোকানো ছিল। রক্তে একাকার হয়ে পড়ে আছে আমার ভাই সাইফুল। সারা গায়ে তার দগদগে ঘা।
কি করে এই ঘা হলো, কোথা থেকে এই ঘা এলো, তার উত্তর আজও আমরা কেউ পাইনি। কি করেই বা আমার ভাই মারা গেল, তারও উত্তর আমরা জানি না। এরপর আর কোনোদিন আমরা গ্রামে যাইনি। এখনো উত্তরের বাতাস এলে আমরা জানালা বন্ধ করে রাখি। এখনো হু হু করে বাতাস যখন ঢুকে, মনে হয় শীতলা দেবী ডাকবে। তাই সবাইকে বলি, গভীর রাতে কখনো ঘরের বাইরে যেও না, কখনো না, কখনো না।